এই দেখো তো আসছে না, দূরে সরাবে, মাথা কেটে যাচ্ছে। না না হলে একটু দূরে সরিয়ে দাও, ওইদিকে কাছে করলে তো আরো মাথা কেটে যাবে। যাই হোক, ছুটির পর এটাই বলবো, আবার পড়াশোনার স্রোতে ফিরে এসো। আগামীতে পড়াশোনা ছাড়া উপায় নেই আমাদের। এই অন্তত পক্ষে পড়াশোনাগুলো আগামীতে কি হয়েছে আমরা কেউ দেখিনি। দিনের পর দিন দেখো করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে, আবার শীতকালে নাকি আবার দ্বিতীয় একটা ফেজ শুরু হতে পারে, ইত্যাদি ইত্যাদি। কি হবে না হবে আমরা ভবিষ্যতে দেখিনি। তো খেয়াল রাখতে হবে আমরা যাতে সুস্থ থাকি, সজাগ থাকি, এইটা কিন্তু আমাদের কোনো এখানে কম্প্রোমাইজ করা যাবে না। আমরা যতটা পারবো অন্তত পক্ষে আমরা তো একটা জিনিস করতে পারি যে বাড়িতে গিয়ে হাত ধুয়ে কিছু খেতে পারি, তাই না? অন্তত পক্ষে এটা আমাদের শিখিয়ে দিয়েছে যে কোনো কিছু খাওয়ার আগে হাতটাকে হ্যান্ড ওয়াশে বা সাবানে ভালো করে হাতটাকে ধুয়ে নিতে হবে। কি করছি তো আমরা এটা? আগের দিন আমরা কি আলোচনা করেছিলাম? শেষ ক্লাস কি হয়েছিল আমার? কমপ্লিট হয়ে গেছিল। কার উপরে ওটা? কমপ্লিট হয়ে গেছিল, কারো কোনো অসুবিধা নেই। আমরা আর একটি কবিতা শুরু করবো আজকে। কবিতাটির নাম, কবিতা শুরু করবো না গল্প? বলো, একটা গল্প করি, তাই না? তারপরে আবার কবিতায় ফিরে আসি। ঠিক, একটা গল্পের নাম, গল্পটির নাম হচ্ছে ডাকাতের মা। করাবো, এর পরে করাবো। সকলে মনোযোগ দিয়ে আমার কথাগুলো আগে শোনো, তারপরে আমরা কবিতার গল্পের যে বইটি, আমাদের সাহিত্য চর্চা বইটি, সেটা শুরু করব। দেখো গল্পের নাম কি বললাম? এখানে কি বানান ভুল আছে? ডাক্তার হতো নাকি? ডাকাতের মা হতো গল্পটির নাম, না ডাক্তারের মা? মানাচ্ছে? মানাচ্ছে না? বেশ, আচ্ছা দেখো, কার কোন মায়ের বা কার না ইচ্ছে হয় আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে মাস্টার হবে? কেন ডাক্তারের মা কেন হলো না গল্পটির নাম? আর মাস্টারের মা, কার না ইচ্ছে হয় বলো বড় হয়ে যে আমার মা পরিচিত হবে ডাকাতের মা বলে? এটা কেউ চায়? ডাক্তারের মা বলবে, মাস্টারের মা বলবে, এর মা বলবে, মানে এমন একটা পদবি থাকবে যাতে সম্মান। উকিলের মা বলবে, প্রফেসরের মা বলবে, তাই না? এরকম একটা ভালো একটা সম্মান দেবে। এটা কোন মা না চায়? কিন্তু আমাদের দুঃখের বিষয় গল্পটির নাম হচ্ছে ডাকাতের মা। নামটা কি ঠিক না ঠিক নয় সেটা তোমরাই বিচার করবে গল্পটি শোনার পর। দেখো গল্পটাতে কি আছে, গল্পটাতে বর্তমান সমাজটা কোন দিকে যাচ্ছে, সমাজের মূল্যটা কি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আর্থিক অবস্থা খারাপ থাকলে মানুষ কোন দিকে যেতে পারে সেই দিকটাও এই গল্পের মধ্যে এসেছে। এই গল্পের দুটো চরিত্র, একটা হচ্ছে মা চরিত্র, আর একটা হচ্ছে সৌখী চরিত্র। সৌখী বলে আর একটি চরিত্র থাকবে। এই যে মা আর ছেলে, মনোযোগ দিয়ে শুনো, একবারে খুব ভালো গল্প, পড়তে এতটাই ভালো লাগবে। মা এবং ছেলে নিয়ে গল্প। দেখো ডাকাতের মা, তাহলে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এই গল্পটিতে ডাকাতের একটা পরিচয় আছে। আচ্ছা, চোর আর ডাকাত কথা দুটো এক না আলাদা? চোর কাকে বলবে? দেখছো এমন পড়াশোনা এসে চোরও জানতে হচ্ছে। চোর কাকে বলে? চোর মানে হ্যাঁ, ও ঠিকই বলেছে, মানে একটা সাইকেল রেখে এলাম, একটু পর দেখতে পেলাম না, তো এটাকে আমরা কি বলবো? ডাকাতি কে করলো রে, না চুরি কে করলো রে? একটা কলম রেখে এলাম, একটা কিছু রেখে এলাম মুহূর্তের মধ্যে, এটাকে কি বলবে? চুরি কে করলো রে? মানে সামান্য কিছু যে চুরি করে সেটা কি? চোর, চোরের কাজ। বেশ, ডাকাত কাকে বলবে? সবার সামনে, তোমাদের সামনে থেকে একটা কলম নিলাম, এটাই ডাকাত? ডাকাতি করে নিলাম? হ্যাঁ, দেখো আমরা সাধারণত জানি ডাকাত একজন যায় না, ডাকাতের একটা টিম থাকে, তার একটা টিম ওয়ার্ক করে, একটা ডাকাতের একটা দল থাকে। কি বলো? আমরা যেটুকু দেখেছি, আমরা তো সরাসরি দেখিনি, টিভিতে দেখেছি যে ডাকাতের যে দলটা থাকে তারা ৫-৭ জনের একটা দল হবে,
তারা মুখে একটা মাংকি টুপি পরে থাকবে যে যাতে চোখটুকু দেখা যায়। হাতে কিন্তু মনে রাখবে ডাকাতের কাছে কিন্তু অস্ত্র শস্ত্র থাকে, তারা হয়তো হাতে পিস্তল নিয়ে থাকবে, আরো কিছু চাকু ফাঁকু ছুরি ফুরি নিয়ে থাকবে, যাতে মুহূর্তের মধ্যে মনে রাখবে ডাকাতরা বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে তারা টিমের মাধ্যমে পুরো ডাকাত দল যায়, পুরো পরিবার থেকে একবারে যা কিছু আছে সবকিছু লুটে নিয়ে চলে আসে একেবারে। এই যে লুটে নিয়ে চলে আসা, আবার যেটুকু শোনা যে যেখানে ডাকাত দল যে বাড়িতে ডাকাতি করতে যাবে তার আগে নাকি চিঠি দেয়, আবার তোমরা শুনেছো কিনা জানি না, চিঠি দিয়ে তারা নাকি যায় অনেক সময়। তো এই যে ডাকাত দল একটা বাড়িতে ডাকাতি করবে, অর্থাৎ পুরো টিমের মাধ্যমে পুরো দল যাবে, সেখান থেকে মনে রাখবে ডাকাতরা আবার খুন করতেও পারে, যদি তার পথে কেউ বাধা দেয় মেরে কিন্তু ফেলে দেবে ওরা, অর্থাৎ অস্ত্র শস্ত্র সমেত তারা কিন্তু কাজটি করে। এই পুরো যে দল সেটা হচ্ছে ডাকাতের কাজ, তাই না? তাহলে ডাকাত দল এরকম একটা হতে পারে যে ব্যাংক লুট করে নিল, পুরো একটা টিম ওয়ার্কের মাধ্যমে তারা কাজ করে। কোনো বাড়িতে ঢুকে সবকিছু লুট করে নিল, যখনই মাথায় একটা পিস্তল ধরে নেবে না, এখন স্বাভাবিক তখন কথা বলতে পারবে না, ভাববে যে মরে যাবো নাকি, তখন বলবে যে দাদা এই যে ডয়ারে 5 লাখ আছে, ওখানে 3 লাখ আছে, চাল নিয়ে যান, সব নিয়ে যান, বাঁচার জন্য, তাই না? হ্যাঁ, আপনারা নিয়ে যান সবকিছু এ করে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। গল্পটির নাম হচ্ছে ডাকাতের মা। এই গল্পের যে দুটো চরিত্র, মা আর সৌখী, সৌখী হচ্ছে ছেলে, তার মা, অর্থাৎ সৌখীর বাবা ডাকাতি করত, মনে রাখবে সৌখীর বাবা ডাকাতি করত, সবাই তখন তার মাকে বলে ডাকতো ডাকাতের বউ। কি বলে ডাকতো? সৌখীর বাবা যখন মরে গেল তখন তার পরিচয় হলো কি বলে? ডাকাতের মা বলে, কারণ সৌখীও তার বাবার পেশাটা ধরে রাখলো। দেখবে কেউ যদি কামারের বা লোহা পেটায়ের কাজ করে তার ছেলে ওরকমই যায়, কেউ যদি মাস্টার হয় তার ছেলেও মাস্টার হয়, এরকম করে একটা পেশার দিক থেকে চলে আসে। কারো যদি তেলের ব্যবসা থাকে তাহলে ছেলে পিলেও ওই দিকে যায়। তো সৌখীর বাপ যেহেতু ডাকাতি করতো, সৌখী ওই দিকে গেল, ডাকাতি করতে শুরু করলো। সৌখী প্রায় জেলে চলে যায়, দেখবে এক একজন জেলে যায় আবার চলে আসে, জেলে যায় চলে আসে। সৌখী জেলে গেছে আজকে প্রায় 5 বছর হয়ে গেল, ডাকাতির সূত্রে কোন একটা জায়গায় ডাকাতি করতে যায়, পরবর্তীকালে তাকে জেলে যেতে হয়। 5 বছর হলো। সৌখীর পরিবারটা কিভাবে চলবে? তখন ডাকাত দলের একটা নিয়ম ছিল, কেউ যদি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে যায় পুলিশের হাতে, তাহলে তার পুরো পরিবারের দেখভাল করতে হবে সেই বাকি দলদের, যারা ধরা পড়েনি পুলিশের হাতে। তো প্রথম দিকে 2-3 বছর ডাকাত দলের যে ছেলেরা এসে বাড়িতে এসে টাকা দিয়ে যেত, মাসিমা এটা রাখেন, সৌখী তো জেলে আছে, পরিবারটা চলবে কি করে, তার মাকে কিছু কিছু করে টাকা দিয়ে যেত। পরবর্তীকালে এটাও ছেড়ে দেয়। সৌখীদের পরিবারের অবস্থাটা, সৌখী আছে কোথায়? মা আছে কোথায়? বাড়িতে। মায়ের অবস্থাটা ভালো যায় না, কখনো খই মুড়ি খেয়ে, কখনো না খেয়ে, এরকম অবস্থাটা চলে যায়। সৌখীর আবার বউ বাচ্চা ছিল। মা ভাবলো যে সৌখী জেলে আছে, আমি তো কোন রকম খই মুড়ি খেয়ে না খেয়ে দিন কাটিয়ে দেবো, বউ বাচ্চা যে মরে যাবে, সেই জন্য তার বউ বাচ্চাকে বাধ্য হয় তার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে, অর্থাৎ সৌখীর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। একমাত্র একটাই কারণ যে ওরা তো বাঁচবে, আমি যা হই, আমার বয়স হয়ে গেছে, ওরাকে ছোট্ট একটা নাতি, ছোট্ট একটা বাচ্চা শিশু, সে মরে যাবে না খেয়ে, সেই জন্য তার দাদুর বাড়িতে বা তার নানুর বাড়িতে পাঠিয়ে দেয়। বাধ্য হয়ে কিন্তু পাঠায় মা, মনে রাখবে। এইবার সৌখী জেলে গেছে, জেল থেকে 5 বছর হয়ে গেল, একটা জেলেও, কিন্তু মা কোনোদিনই ভাবতে পারেনি যে জেল থেকে সৌখী একসময় ফিরে আসবে। একসময় দরজায় একটা টোকা দেওয়ার আওয়াজ হয়, এরকম করে আওয়াজ হয়। একটা নিয়ম ছিল, দেখবে বাড়িতে আমাদের বাবারা অনেক সময় রাতে 9টা-10টায় বাড়িতে আসে, দেখবে বাবারা বা কেউ আসলে পারে গেটের আওয়াজে আমরা বুঝতে পারি কে এলো, আর বাইরের লোক আসলে আওয়াজটি আলাদা হয় কিনা বলো? গেটের আওয়াজে আমরা অনুমান করতে পারি যে আমাদের বাড়ির লোক এলো না অন্য কেউ এলো। দেখবে সাইকেলের আওয়াজে আর কিছু বাইকের আওয়াজে আমরা মুহূর্তের মধ্যে ধরে নিতে পারি দাদা এলো বা বাবা এলো। সৌখীদের বাড়ির একটা নিয়ম ছিল যে টক টক করে টোকা দেওয়ার শব্দ হবে। এই শব্দ যদি আরেকবার হয় তাহলে ডাকাত দল এসেছে, যদি অন্যবার হয় তাহলে পুলিশ এসেছে, আবার যদি হয় তাহলে সৌখী এসেছে, এরকম একটা ছিল। সৌখীদের দরজায় টোকা দেওয়া হচ্ছে, সৌখী মা কিন্তু ঘুমিয়ে আছে। মা বুঝতে পারছে না এই অসময়ে রাত্রে কে এলো আবার। সৌখী তো জেলে আছে, সে তো ছুটি পাওয়ার কথাও না এখন, আগে তো সৌখী কিচ্ছু বলেনি, কিন্তু এই অসময়ে কে এলো। তখন মা, সৌখী তার মাকে বলেছিল কখনো তাড়াহুড়ো করে দরজাটা খুলবি না, 10 বার নিঃশ্বাস নিতে যা সময় লাগবে
নিঃশ্বাস নিতে যা সময় লাগবে এই সময়টুকু তুমি মেনটেন করবে। এই সময়টা মেনটেন করার পর দরজাটা খুলবি। তার মাকে কিন্তু সখী বলেছিল। তখন সখীর কথাটা মায়ের মুখ মনে পড়লো, দরজাটা খুললো। খুলে দেখে মা অবাক হয়ে যায়, বাবা সখী বাড়ি এসছে, কত সুখের দিন, ছেলে বাড়ি ফিরেছে। আরে তুই এই সময়ে সখীকে জড়িয়ে ধরে, অর্থাৎ ছেলেকে জড়িয়ে ধরে মা একবারে মানে এইরকম আনন্দ রাখার জায়গা নেই, এত আনন্দ হলো। মা ছেলের মধ্যে কত ভালোবাসা। একটু পরে শুনবে ডাকাতের মা গল্পটা। ডাকাতের মা নামকরণটা কতটা সার্থক হয়েছে একটু পরে বুঝতে পারবেন। ছেলে বাড়ি ফিরলো, মায়ের এই আনন্দ রাখবার জায়গা নেই, কারণ মা ছেলেকে এতটাই ভালোবাসে। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। বলা হয় হিন্দু এবং মুসলিম আমরা দুই ধর্মের এখানে বসে আছি। দুই ধর্মের দিক থেকে সব থেকে বাবা মায়ের কাছে সব থেকে কঠিন দিন হলো যদি তার সন্তান আগে মারা যায়। মা বা বাবা এটা মেনে নিতে পারে না। আমরা সাধারণত দেখে থাকি যে বাবা মারা যায়, মা মারা যায়, তার খাটটাকে নিয়ে, তাই না, শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়, কবর দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কারা করে? ছেলেরা করে সাধারণত। কিন্তু যদি বাবাকে করতে হয় তাহলে এটা একজন বাবা বা মায়ের কাছে সন্তান যে চলে যাওয়া পৃথিবী ছেড়ে, এটা সব থেকে দুঃখের দিন, মনে রাখবে। কোনো বাবা মা মেনে নিতে পারে না। সৌখী বাড়ি ফিরেছে, ছেলেকে দেখে আনন্দ রাখবার জায়গা নেই, জড়িয়ে ধরেছি। সৌখী তুই কেমন আছিস, তুই রোগা হয়ে গেছিস, জেলেকে ঠিক মতো খেতে পাচ্ছিস না, ইত্যাদি ইত্যাদি গল্পে মেতে যায় মা। এইবার সখীকে বলে যে তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। সখী রাতে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। মা রাতে কিন্তু আর ঘুমাতে পারছে না কোনো মতে। মা বারবার এই করছে, কি হলো পরবর্তী রাতে ঘুমাতে পারছে না। একটা দুশ্চিন্তা চলে এলো মায়ের মধ্যে যে পরের দিন সকালে উঠে সৌখীকে কি খেতে দেব, বাড়িতে যে কিচ্ছু নেই। আবার মায়ের মন তো, মা ভাবে দেখো মা কম কষ্ট করে আমাদের সন্তানদের জন্য। মায়ের মন তো সকালে সৌখীকে উঠে যে খেতে দেব, সেই খেতে দিলে সৌখীর একটা প্রিয় খাবার আলু চচ্চড়ি, আলুর একটা তরকারি সখী একবারে খেতে খুব ভালোবাসতো। সে আলুর তরকারিটা সখীর জন্য আমি রান্না করব। আলুর তরকারি রান্না করতে গেলে এখন তো আলুর দাম অনেক বেশি, তাই না? তো সেই সময়ের কথা, আলুর তরকারি রান্না করতে গেলে সখীর প্রিয় খাবার, মা কত ভাবছে দেখো যে ছেলের মুখে আজকে আমি আমার প্রিয় খাবার তুলে দেবো। সখীকে পরের দিন সকালে উঠে বলবো, এই সখী বাজার যার এ করে আয়। এটা তো বলা যায় না, কারণ ও জেল থেকে ফিরেছে। সখীকে আমি সকালে চাপ দেবো পরিবারের, এটা হতে পারে না। মা কতটা ভাবতে শুরু করলো। সেই জন্য মা করলো কি, যে সকাল হওয়ার আগে আমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? চুরি কাজ। মা মনের মধ্যে একটা চুরির একটা ভেবে নিল, আমি চুরি করব। কি চুরি করব? সেই সময় মাতাদিন পেশকার বলে তাদের একটা এলাকার একজন মানুষ ছিল, পয়সাওয়ালা ছিল। তার বাড়িতে একটা লোটা, যাকে আমরা ঘটি বলে থাকি, গ্রামীণ ভাষায় লোটা বলা হয়। পেতলের দেখবে অনেক মুখটা বড় থাকে, একটা লোটা বা ঘটিটি সে মাতাদিন পেশকারের বাড়িতে সখীর মা কিন্তু আগে চাল মুড়ি, যে খই মুড়িগুলো বিক্রি করতে গিয়ে একটা সময় দেখতে পেয়েছিল। তার বাড়িতে আবার রাজমিস্ত্রি কাজ চলছে, প্রাচীরটা একটু গাঁথা হয়েছে, প্রায় এতটা থেকেও কম গাঁথা হয়েছে যাতে টপকে যাওয়া যায়। বুঝতে পেরেছো? এবার সখী কি করলো, না ছেলেকে আমি সকালে উঠে বলবো সখী বাজার করে আয়, সখী কাজে বেরো, না এটা হতে পারে না। সেই জন্য মা তার ছেলের মুখে প্রিয় খাবার তুলে দিতে কি করলো, চুরির কথা ভাবলো মনের মধ্যে, যে ওর বাড়িতে একটা লোটা আছে, ঘটি আছে, সেই ঘটিটি আমি চুরি করব। মা রাতের মধ্যে বেরিয়ে পড়লো চুরি করার উদ্দেশ্যে। সেই মাতাদিন পেশকারের বাড়িতে ঘটিটি চুরি করলো। ঘটিতে জল ভর্তি ছিল, জলটা পর্যন্ত ফেললো না মাটিতে। কেন বলো তো? কেন ফেললো না? যদি আওয়াজ হয়, বুঝতে পারলে না, জলটা ফেলতে গিয়ে যদি আওয়াজ হয়, কেউ টের পেয়ে যায়, সেজন্য জলটা পর্যন্ত সে নিয়ে চলে এলো। পরের দিন ঘটিটিকে বাসনওয়ালার দোকানে বিক্রি করতে হয়, তাই না? কোথায় বিক্রি করবে? বাসনওয়ালার দোকানে বিক্রি করতে গেল মা। নগদ 14 আনা একটা দামে, হ্যাঁ, আমরা যেমন 1 টাকা 2 টাকা সে সময় 1 আনা 2 আনা 14 আনা এরকম বলতো। নগদ 14 আনা দামে ঘটিটিকে বিক্রি করে দিল বাসনওয়ালার দোকানে। টাকাটা পেল, বেশ, ঘটনা এখানে মিটে গেল। মিটিনি, এখানে ঘটনার শুরু হয়ে গেল। আবার
এখানে গল্পটির ক্লাইম্যাক্স, গল্পটির মূল ঘটনা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল। এবার বাসনওয়ালার দোকানে বিক্রি করে যা টাকা পেল তা নিয়ে একবারে আলু তরকারি যা মশলাপত্র লাগে নিয়ে চলে এলো বাড়িতে। সখী ঘুমিয়ে আছে, কারণ রাত জেগে এসছে। হ্যাঁ, জেলে কতদিন ঘুমাতে পায়নি, মা উঠাচ্ছে না। পরবর্তীকালে বাসনওয়ালার দোকানে ঘটিটি বিক্রি করে এলো, অর্থাৎ মাতাদিন পেশকার সকালে উঠেছে, ওর আবার ঘটি বা লোটা না থাকলে হবে না, লোটাটা লাগবে, ঘটিটি লাগবে। তখন মুশকিলে পড়ে গেল, একটা তো আমার ঘটি চাই, কি করব। শেষ পর্যন্ত মাতাদিন পেশকার চলে গেল বাসনওয়ালার দোকানে। যে বাসনওয়ালার দোকানে মা ঘটিটি সখীর মা ঘটিটি বিক্রি করে এসছে, সেখানে চলে যাচ্ছে। ঘটনা ঘটবে, দেখো কি হবে। শেষ পর্যন্ত ওখানে চলে যায় মাতাদির পেশকার, বলে এই তোমার কাছে ঘটি আছে, কিছু ভালো ঘটি আছে? তো বলছে যে হ্যাঁ, নতুন ঘটি তো আছে। তো অনেকগুলো ঘটি দেখায়, তার ঘটিগুলো কিন্তু পছন্দ হয় না। বলছে এরকম নয়, ঘটিটির যাতে মুখটা বড় থাকে, যাতে হাতটা, মেয়ে মানুষেরা যাতে কাকড় শুদ্ধ অর্থাৎ চুড়ি সহ হাতটাকে ঢুকিয়ে নিতে পারে, এরকম মুখটা বড় ঘটি দেখাও না, তোমার এই ঘটিগুলো ছোট সাইজের। তখন বাসনওয়ালা পেশকার সাহেবকে বলে, আচ্ছা পুরনো হলে হবে? দেখো ঘটনাটা কি ঘটছে, পুরনো হলে হবে? বলছে হ্যাঁ দেখাও না, পুরনো হলেও চলবে। তখন দেখার পর সে মনে খটকা লেগে যায়, এই ঘটির ভিতরে একটা চাঁদ দ্বারা একটা মার্কা ছিল, এই তো আমার ঘটি। তখন ও টুটি চেপে ধরে একবারে, এই তুই এই ঘটি পেলি কোথা থেকে, বল কোথায় পেলি তুই এই ঘটি? তখন বলল, আসল কথাটা বলে ফেললো, এইভাবে সখীর মা বিক্রি করে যায় আমার কাছে। তখন ওখান থেকে থানায় খবর দিয়ে দেয়, থানা থেকে দারোগা কিন্তু সখীদের বাড়িতে একবারে সকাল চলে এসেছে। হ্যাঁ, থানাকে দারোগা সাহেব কিন্তু সখীদের বাড়িতে উপস্থিত, এসে সখীর মা দেখে অবাক হয়ে যায়। এর আগে সখীর মা প্রচন্ড কষ্ট পায় মনে মনে, এবং সে ভয় করছিল। শেষ পর্যন্ত এর আগে সখীদের বাড়িতে অনেক পুলিশ এসছে, দারোগা এসছে, মা জানতো হয়তো সখীর খোঁজ নিতে এসছে, বা চুরির কোনো খবর নিতে এসছে, ডাকাতির কোনো খবর নিতে এসছে, কিন্তু আজ যে অন্য কথা। সকালে দারোগাকে দেখে সখীর মা অবাক হয়ে যায়। তখন সখী ঘুম থেকে উঠে, তখন দারোগা সখী দাঁড়িয়ে থাকে এবং তার মাকে বলে যে এই ঘটিটি কে চুরি করেছে কাল রাত্রে? দারোগার প্রথম প্রশ্ন এটা ছিল, এই ঘটিটি কাল রাত্রে কে চুরি করেছে? তখন সখী দাঁড়িয়ে থাকে, পুরো অভিনয়ের মাধ্যমে দেখো কেমন দেখানো হয়, সখী দাঁড়িয়ে আছে আর মাও আছে। তখন মা সখীর দিকে তাকিয়ে, দারোগার দিকে তাকিয়ে মুখটা এইভাবে নিচু করে নেয়। এর মানে কি বোঝায় বলো আমাকে? এর মানে কি বোঝায়? কিছু বোঝালো? দারোগা এবার সখী তার মায়ের দিকে তাকিয়ে দেখলো যে মা মুখটাকে নিচু করে নিল। সখী পরিষ্কার বুঝতে পেরেছে যে মা ঘটি চুরি করলো, কারণ সখী তো জানে যে আমি চুরি করিনি। সখীর মাও জানে যে ঘটিটি কে চুরি করেছে, আমি চুরি করেছি। সখী নিচেই তো ঘুমিয়েছিল। তখন সখী ভাবলো যে মা ঘটি চুরি করতে গেল কেন? আমি জেল থেকে কিছু রোজগার, তোমরা জানো জেলখানায় আবার কিছু রোজগার, টাকা উপার্জন করা যায়। সঞ্জয় দত্ত একজন নায়ক, সে জেলখানায় কিছু খাম তৈরি করতো, ঠোঙা বানাতো, কিছু টাকা, ঝুড়ি বানাতো, কিছু টাকা পেয়ে যায়। জেলখানায় কিছু কাজ করা হয়, তার বিনিময়ে কয়েদিদের কিছু টাকা দেওয়া হয়। সখীর কাছে টাকা ছিল, আমার কাছে তো টাকা ছিল, মা বলতে পারতো যে টাকা নেই। মা শেষখানে চুরি করলো, মায়ের মাথাটা নিচু হয়ে থাকে। তখন সখী পরিষ্কার বুঝতে পারে, তখন সখী মনে মনে ভাবে, মেয়ে মানুষ আর কত আক্কেল হবে, আক্কেল মানে জ্ঞান বুদ্ধি, মেয়ে মানুষের জ্ঞানটা হলো না কোনোদিন, আমাকে বলতে পারতো। তখন দারোগার মুখের দিকে তাকিয়ে এবার সখী উত্তর দিচ্ছে, না না দারোগা সাহেব, মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন? আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে। কে বললো? সখী বলছে আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে। তখন মা সখীর দিকে তাকে বলছে, এ তো মহা মুশকিল, সখীকে আবার জেলে যেতে হবে। তখন মা বলছে, না না দারোগা সাহেব, ও তো ঘুমিয়েছিল, অনেক রাত জেগে এসে ঘুমিয়েছিল, আমি চুরি করেছি। তখন দারোগা বুঝতে পারে যে আমার ওইগুলো, এদের অভিনয় দেখে লাভ নেই, সখীকে জেলে ধরে নিয়ে গেলে সব বেরিয়ে যাবে। তখন তরকারিটা যে রান্নাটা চাপানো ছিল উনুনের মধ্যে, সেই তরকারির চাপানো পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়ে যায়, একবারে পুড়ে যায় তরকারি। অর্থাৎ যার জন্য চুরি করা, যে উদ্দেশ্যে চুরি করা, সেই তরকারিটা শেষ পর্যন্ত উনুনে পুড়ে যায়। এবং সখীকে
ধরে নিয়ে গিয়ে আবার দারোগা জেলে নিয়ে চলে যায়। মা ডুকরে ডুকরে কাঁদতে থাকে। গল্পটি এখানে শেষ হয়ে যায়। তোমরা জানো ছোট গল্পের একটা প্রধান বৈশিষ্ট্য হলো শেষ হয়ে হইল না শেষ। তোমরা মনে স্যার পরে সখী এলো বা কি হলো, তার পরিবার তার মা কি করলো, তাই না? ছোট গল্প এটাই বৈশিষ্ট্য যে এরপরে শেষ হয়ে দর্শকদের মনের মধ্যে আমাদের একটা কি ভাব থাকবে, একটা অতৃপ্তি ভাব থাকবে, তৃপ্তি পায় না। দেখবে তোমাদের বলে দিই, ছোট গল্পের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে অতৃপ্তি ভাব কাদের মনের মধ্যে থাকবে, আমাদের। এরপরে কি হলো, এরপরে কি হলো, নেই আর, শেষ গল্পটা এখানে। ছোট গল্পের এটাই বৈশিষ্ট্য। দেখবে তোমাদের মনে আছে একটা তেরে নাম বলে একটা সিনেমা আছে সালমান খানের, দেখেছো পুরো? তেরে নাম সিনেমাটি এমন একটা জায়গায় গিয়ে শেষ হচ্ছে, দেখবে একটা পাগলখানা থেকে একটা গাড়ি এসছে, সালমান খানকে ধরে নিয়ে আবার নিয়ে চলে যাচ্ছে পাগল অবস্থায়। এমন জায়গায় শেষ হচ্ছে, ওখানে লেখা উঠছে দ্য এন্ড বা সমাপ্ত লেখা কথা উঠে যাচ্ছে। আমরা এবার ভাবলাম সালমান খান কি পাগল থেকে ভালো হলো, আবার কি রাধে বলে আবার যে কলেজে ফিরে এলো, আবার কি দাদাগিরি দেখাতে শুরু করলো, বস দেখাতে শুরু করলো? না, ছোট গল্পের এটাই বৈশিষ্ট্য যে ওখানে তৃপ্তি পেলাম না। দেখবে তেরে নাম সিনেমা পুরোটা দেখার পর তৃপ্তি পাবে না, দেখবে মনটা খারাপ হয়ে যাবে, শেষে হয়নি। এটাই হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য। আমি একটা সিনেমার মাধ্যমে বোঝালাম। আবার দেখবে কোন একটা দেবের জিতের সিনেমা দেখবে বা মিঠুন চক্রবর্তীর সিনেমা, ওদের পুরো পরিবারকে একটা গোডাউনের মধ্যে, একটা বিস্কিটের বা একটা বিস্কুটের গোডাউন বা চালের গোডাউনের মধ্যে এইভাবে রেখেছে হাত টাত বেঁধে, আর মিঠুন চক্রবর্তী ছাদ ভেঙে ঢুকে গেল, ভিলেনকে মেরে টেরে একাকার, পুরো পরিবারকে ছুটি নিল। এইভাবে সবাই মিলে যখন যাবে তখন লেখা উঠছে সমাপ্ত, উঠে না এরকম? এটা ছোট গল্পের বৈশিষ্ট্য না উপন্যাসের বৈশিষ্ট্য? উপন্যাসে কি থাকে, উপন্যাসে পাঠক মনে অতৃপ্তি ভাব থাকে না, অর্থাৎ শেষ পরিণতি দেখানো হয়, দেখিয়ে দিল মিলন ঘটলো শেষ। এটা উপন্যাসের বৈশিষ্ট্য। মনে আছে মাধ্যমিকের কোনি বলে উপন্যাস ছিল? কোনি ছোট গল্প না উপন্যাস? উপন্যাস। আমরা দেখতে পেলাম কোনি যাচ্ছে, কোনি মাদ্রাজে যাচ্ছে, বাংলাকে চ্যাম্পিয়ন করলো, জাতীয় দলে কোনি জায়গা পেয়ে গেল। আমরা যদি দেখতে পেতাম কোনি ট্রেনে যেতে যেতে, একটা সিনেমা আছে কোনি ট্রেনে যেতে যেতে লেখা উঠলো সমাপ্ত, এটাকে কোন কি বলতে? কিন্তু কোনি জায়গা পেলো, বাংলাকে চ্যাম্পিয়ন করলো, পরিণতি দেখানো হলো। যেখানে পরিণতি দেখানো হয়, ফলাফল দেখানো হয়, সেটা হচ্ছে উপন্যাস। আর যেখানে মাঝখানে এইভাবে পাঠক মানে অতৃপ্তি ভাব থাকে, সেটা হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য। এইভাবে ডাকাতের মা গল্পটি এখানে শেষ হলো। গল্পটি কিছু বার্তা দেওয়া হলো, কিছু বুঝতে পারলে বলো? গল্পটি তোমাদের সিলেবাসে কি বার্তা দেওয়া হলো? তোমরা বেশি বেশি করে ডাকাতি করো, কোনো ব্যাপার নাই, এটা বার্তা দেওয়া হলো কি? গল্পটির মাধ্যমে কিছু শিক্ষামূলক কিছু আছে। প্রত্যেক কবিতা গল্পতে একটা শিক্ষামূলক কিছু দেখানো হয়। এই গল্পে কিছু শিক্ষামূলক আছে না নেই? কি গল্পটি যে এতক্ষণ শুনলে আমার মুখ থেকে, কি গল্পটি বুঝতে পেরেছো তো? ঘটনাটা কি বুঝলে? কিছু শিক্ষা আছে না নেই? পাশের জন্য কিছু শিক্ষা পেলাম না? এমনি তোমাদের সিলেবাসে 11 এর সিলেবাসে দিয়ে দেওয়া হলো, কি শিক্ষা পেলাম? গল্পটা পড়ে যে মানে কোনো কাজ করতে গেলে চুরির পথটা বেছে নিতে হয় না, সর্বদা সৎ পথটা বেছে নিতে হয়। এটাই। বসে যাও, কে বলতে পারবে? আর পেছনে বলবে, বলার চেষ্টা করো না, অত ভাবার কি আছে, ভয় করে লাভ নেই, মনের কথা বলে ফেলো। শিক্ষামূলক কিছু পেলাম আমরা? হ্যাঁ, একদম ঠিক বলেছো। মায়ের প্রতি ছেলের ভালোবাসার দিকটি গুরুত্ব পেয়েছে। শুধু মায়ের প্রতি ছেলের ভালোবাসা কেন, দুজনে একে অপরের মানে পুরো পরিপূরক। তোমাদের বলে রাখি কিভাবে। আচ্ছা বলো তো, মা একেবারে বাড়ি তৈরি করার জন্য, দোতলা বাড়ি বানার জন্য চুরিটি করেছিল? কিসের জন্য মা চুরি করেছিল? ছেলেকে সকালে উঠে আমি কাজে পাঠাবো, এটা হতে পারে না। ছেলেকে সকালে উঠে জ্ঞান জ্ঞান করবো, কানের সামনে টাকা নে, তোকে কি খাওয়াবো, এরকম দুঃখ দেব না। তাহলে মা চুরি করেছে ছেলের মুখে তার প্রিয় খাবারটি তুলে দেওয়ার জন্য। মনে রাখবে, মা স্বেচ্ছায় সাধ করে চুরি করেনি, তার ছেলের মুখে প্রিয় খাবারটিকে তুলে দেওয়ার, আমার ছেলে সকালে উঠে খাওয়াবো, এটাই তার একমাত্র এ ছিল। অন্য কোনো অসৎ উপায় ছিল না, অন্য কোনো খারাপ বুদ্ধি ছিল না। তাহলে ছেলের মুখে প্রিয় খাবার তুলে দিতে মায়ের চুরি করা, এবং
মা নামের শব্দে চুরির দোষ লাগবে, কলঙ্ক লাগবে, এটা হতে পারে না। এই জন্য মায়ের চুরির দোষ ছেলের নিজের কাঁধে নেওয়া সৌখীর। এভাবে মা এবং ছেলের মধ্যে যে মমতা, যে ভালোবাসা, এটা এই গল্পের মধ্যে গুরুত্ব পেয়েছে। যদিও গল্পটির নাম ডাকাতের মা, ডাকাতের মা হলেও গল্পটির নামকরণ কিন্তু সার্থক হয়েছে। অর্থাৎ এই গল্পের মধ্যে লেখক দেখিয়েছেন সতীনাথ ভাদুড়ী যে মা এবং ছেলের মধ্যে কতটা ভালোবাসা। এই ঘটনাটাই এই গল্পের মধ্যে কি পেয়েছে, গুরুত্ব পেয়েছে, মনে রাখবে, তাই না? কি বার্তাটা পেলে তো? মা ছেলেকে কত ভালোবাসে, ছেলে মাকে কত ভালোবাসে, এই মমতা বা ভালোবাসা, এই গুণটাই এই গল্পের মধ্যে সুন্দরভাবে লেখক দেখিয়েছেন। এবারে আমরা গল্পটি শুরু করব। গল্পের বইটি বের করবে সবাই। ডাকাতের মা, গল্পটা শুরু করছি। আমি যাকে যাকে বলবো তারা একটু একটু করে অংশ পড়বে, আর যেখানে অসুবিধা হবে বুঝিয়ে দেবো। আমি যেভাবে বললাম সে গল্পটা এভাবে আছে। এবার আমরা শুরু করছি। চলো পেছনে। কে জোরে পড়তে পারো বলো তো? পড়বে সবাই, শুনবে। হ্যাঁ, আবারও বলি, আমরা নোট পড়বো না, আমরা বাজার চলতি নোট কিনে পড়বো না। যদি না পড়তে চাও যে স্যার আমরা শুধু গল্পটা টেক্সট বইটাকে ভালো করে পড়বো খুঁটিয়ে খুঁটিয়ে, আমরা এমসিকিউ পারবো, আমরা এসএকিউ পারবো, আর বড় প্রশ্ন তো আমি করিয়ে দিচ্ছি সেটা পারবো। যদি এটা কাজ করতে পারো তাহলে মনোযোগ দিয়ে শোনো। বাড়িতে গিয়ে নোট কেনারও কোনো দরকার নেই, আর নোট পড়ারও কোনো দরকার নেই। বোঝাতে পেরেছি? যারা মনোযোগ দেবে তারাই কিন্তু পারবে। চলো। ডাকাতের মা, হ্যাঁ, সতীনাথ ভাদুড়ী। ঠিক। আগে ছিল ডাকাতের বউ, সৌখীর বাপ মরে যাওয়ার পর আগে সে থেকে ছিল, পড়ো প্রথম লাইনটা আবার পড়ো। আগে সে ছিল ডাকাতের বউ। সে কে? সৌখীর মা। সৌখীর বাপ মরে যাওয়ার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে। একটু আগে বললাম সৌখীর বাপ মরে গেল, তার পরিচয়টা কি হলো? আগে কি বলে ডাকতো? বেশ, চলো, ঠিক। ডাকাতের মায়ের ঘুম ছিল পাতলা না হলেও চলে। পাতলা মানে বলছে হালকা, বেশি ঘুমাতে হবে না। কোনটা? ও, ওখানে ঘটনা বলতে কি, ডাকাতের মায়ের ঘুমের কথা বলা হলো। তো ঘুমের আগে বলা হলো যে ডাকাতের মায়ের পরিচয়টাকে তুলে ধরলো সংক্ষেপে। সংক্ষেপে তুলে ধরার পর ঘটনায় ঢুকে গেল বলেই ওই জায়গায় ডট ডট করে দিল। কারণ ওখানে বেশি ব্যাখ্যা করতে গেলে গল্পটা বড় হয়ে যায়। রাত বিরেতে কখন দরজায় ঠোকা পড়বে তার ঠিক, কারণ রাত বিরাতে কখন ছেলের দল আসবে, ডাকাত দল আসবে, এসে টোকা মারার শব্দ দেবে দরজায় সব সময়, তাই না? কোনো ঠিক নেই। টক টক করে 2 টাকার শব্দ থেকে থেমে থেমে 3 বার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। কোন দল? ডাকাত দল। বলছে টক টক করে 2 টাকার শব্দ থেমে, দুবার হলো। 2 টাকার শব্দ থেমে আর একবার হলো। কি ভাববে? এটা কাদের সংকেত ছিল? সখীদের বাড়ির সংকেত ছিল। টক টক করে 2 টাকার শব্দ থেমে যদি 3 বার হয়ে যায়, ডাকাত দলের লোক এসেছে। সখী মা বুঝতে পারবে, এটা নিয়ম ছিল। পরে 3 বারের পর আর একবার হলে বুঝতে হবে যে সৌখী নিজে বাড়ি ফিরবে। যদি 3 বারের পর আর একবার হয়, 2 বার হলো, আর একবার হলো, আর একবার হলো, কি ভাববে? যে কতটা সংকেত, বুঝতে পারছে? আর আমরা বাড়ি গিয়ে দরজা গুলো খোল তাড়াতাড়ি করে। হ্যাঁ, চলো। ছেলের আওয়াজ পড়া হুকুম, তাই দরজা খুলবি না হুট করে, খবরদার। এই শোনো, ছেলের আবার কড়া হুকুম, তাড়াতাড়ি দরজা খুলবি না। পরে 10 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা আমি একটু করবি। আগে বললাম 10 বার নিঃশ্বাস ফেলতে যতটা সময় লাগবে ততটা থেমে দরজাটা খুলতে যাবে। আরো কত রকমের টোকা মারবার রকমের আছে, কতবার হয়েছে, কতবার বদলেছে। দুনিয়ায় বিশ্বাস করবে কাকে? পুলিশকে ঠেকানো যায়, কিন্তু দলে কারো মনের যখন পাপ ঢোকে তখন তাতে ঢোকানো হয় মুশকিল। দিনকালই পড়েছে অন্যরকম। সখীর বাপের মুখে শোনা যে সেকালে দলের কে যেন জখম হয়ে ধরা পড়বার সময় পর নিজের হাতে নিজে জিভ কেটে ফেলেছিল। পাছে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সেই ভয়ে। আবার আজকাল দেখো, সৌখী জেলে গিয়েছে আজ 5 বছর। প্রথম 2 বছর দলের লোক, সখী কত বছর গেল? 5 বছর হলো জেলে আছে। প্রথম 2 বছর দলের লোক মাসে মাসে টাকা দিতে যেত। হ্যাঁ, দলের লোক বলতে কোন দল? সখীদের পরিবারে পুরো দেখভাল করতো, টাকা দিয়ে যেত। প্রথম ক বছর? 2 বছর। তারপরে 3 বছর থেকে আর দেয় না। ঠিক।
একই কখনো হতে পারে? আগেকার কালে ন্যায় অন্যায় কর্তব্য অকর্তব্যের পার্টি কি একেবারে উঠে গেল দুনিয়া থেকে? হুম। সৌখির বাপ কতবার জেলে গিয়েছে, সৌখিরও তো এর আগে দুবার কয়েদ হয়েছে। ঠিক। কখনো তো দলের লোকে এর আগে এমন ব্যবহার করেনি। মাস না হয়ে যেতে টাকা হাতে এসে পৌঁছেছে, কখনো বা আগাম 3-4 মাসে একসঙ্গে। কিন্তু এবার দেখো তো কাণ্ড, একটা সংসার পয়সা অভাবে বেঁচে গেল কিনা তাই এবার মুখি মেরে দেখলো না। সখীদের পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল না? একবারও ডাকাত দলের লোকেরা খোঁজ খবর নেবে না? আমার ছেলে তো জেলে আছে, আরে ছেলে ডাকাত দলের অন্য মানুষেরা তো খোঁজ খবর নেবে? দুনিয়ায় আর ন্যায় অন্যায় কিছু নেই। আমার পুরো পরিবারটা যে খারাপ হয়ে গেল, ধ্বংস হচ্ছে, খেতে পাচ্ছি না, এই কথাও খোঁজ খবর নেওয়ার কেউ নেই। এটা মায়ের ভাবনা। আগের বৌমার শরীরটা ছিল ভালো, চোখের একদিন দেখে এবারকার বউটা রোগা রোগা। মানে সখীর কটা বিয়ে? দুটো। আগে একটা বিয়ে করেছিল, ভালো ছিল। তারপর ছেলে হওয়ার পর একেবারে ভেঙে পড়ে গিয়েছে শরীর। চোখে যখন একবার ধরা পড়ে তখন বৌমার ছেলে পেটে। হ্যাঁ নাতি। এই বই নেই তোমার? বই পাওনি? কতজনের বই নেই? হাত তুলো তো। তোমরা বই কি বলেছিলে মিশনে? কখন দেবে কিছু বলেছি? আচ্ছা দেখি, আমি পরের দিন কয়েকটা বই আমি নিয়ে আসবো, 4-5 খানা বই নিয়ে আসবো। আছে এখানে তো? বলছো না কেন? বই নেই তো? এই বই নেই, ক্লাস শুরু হয়ে গেছে, বকার ফের কি আছে? স্যার আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, বই লাগবে। বই না থাকলে হয় টেক্সট বই? আমি টেক্সট বইটা রাখতে বলছি অন্তত পক্ষে। কিভাবে লাইনগুলো, শব্দগুলো, কোন একটা লাইনের মানে স্যার শব্দটা বুঝতে পারলাম না, এটা কখন বলবে আমাকে? চলো পরে। হ্যাঁ নাতিটা বয়স 4-5 বছর হইল। বই কি কপাল নিয়ে এসেছিল। যার বাপের নামে চৌকিদার সাহেব কাঁপে, দরগা সাহেব পর্যন্ত যার বাপে একবার তুই তো কারি করতে সাহস করেননি কোনোদিন। হ্যাঁ, তারই কিনা বেড়াদের 2 বেলা ভাত জোটে না। হায় রে কপাল, এ বউ যে খাটতে পারে না রোগা শরীর নিয়ে। আমি বুড়ো মানুষ, কোনো রকমে বাড়ি বাড়ি গিয়ে দুটো খই মুড়ি বেঁচে আসি, তাই তা দিয়ে নিজের পেট চালানোই শক্ত। সাথে কি আর বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হয়? তাছাড়া গয়লা বাড়ি, গলায় বাড়ি, পেটে গয়লা বাড়ি বুঝছো? গয়লা বাড়ি যাদের বাড়ি এই ঘোষ গরু থাকে। হ্যাঁ, গরু। পেট চালানোই শক্ত। সাথে কি আর বৌমাকে তার বাপের বাড়ি ঠিক আছে, কখনো তো আমরা করতে পারি না। এই পড়ো, ঠিক আছে, এই অনেকটাই পড়লো। এই তুমি পড়ো, পড়োটা একটু জোরে জোরে, সবাই শুনতে পায়। আমার কথা তোমরা শুনতে পাও তো তোমাদের ইয়ং ভয়েস, কণ্ঠস্বর আরো ভালো হবে। পড়ো তো জোরে। বলেই তো রাখতোকে সখীর মা বউকে কি কেউ বিশ্বাস পায়? নইলে আমার কি ইচ্ছা করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি? বলছি আমি আমার কার ইচ্ছে করে না যে বউ নাতিকে নিয়ে সংসার করি? আমি বাধ্য হয়ে তো পাঠিয়ে দিচ্ছি, কারণ ছোট ছেলেটা সবাই মরে যাবে এরাও। বিয়ের 2টো মোষ আছে, তবু বউ নাতি একটু দুটো দুধ পাই যায়। ওদের শরীর দরকার দুধেরই। আর বছর খানেক বাদেই তো সৌখী ছাড় পাবে, তখন বউকে নিয়ে এসে রূপোর গয়না নিয়ে মুড়ে দেবে। দেখিয়ে দেবো পাড়ার লোকেদের যে সৌখীর মায়ের নাতি পথের ভিখারি নয়। আরেকজন পড়ো তো, কেমন থেমে থেমে যাচ্ছে? একটু ভালো করে পড়ো, নাহলে গল্পটা হবে। কে পড়বে বলো? পড়বে? পড়ো, একটু জোরে পড়বে। হ্যাঁ, আসতে দাও না সৌখিকে, ঘরের ওই বদলোকগুলোকে ঠান্ডা করতে হবে। আমি বলি এসব একল ছেড়ে লোকেদের দলে না নিলে হয়। একল ছেড়ে মানে জানো? একল ছেড়ে শব্দটা দাগ দাও। একল ছেড়ে মানে স্বার্থপর। একল ছেড়ে মানে স্বার্থপর লোক। তারপরে ওরা কি ডাকাত নামের যোগ্যী মানে যোগ্য। এইসব স্বার্থপর লোকদের নেবে না। যারা কেউ ডাকাতি থেকে ধরা পড়ে গেল, জেলে গেল, আর বাকিরা এসে তার পরিবারকে দেখবে না, এরা স্বার্থপর, আর এরা নিজের স্বার্থকে দেখে। এরা ডাকাত নামের যোগ্যী মানে কি? যোগ্য। কে বলছে এই কথাগুলো? ডাকাতের মায়ের ভাবনা। চোর শিখতে চোর, ওই যেটার টাকা দিতে আসতো সেটার জায়গা দেখেছো? তাল পাতার সেবায় পুতনির নিচে দু গাছ দাঁড়িয়ে কানে শুনি মাখো আর মশালায় হাতে লাও। ওই রোগা পটকাকে দেখে কেউ ভয় পাবে কোসমিন কালে মানে কোন কালে? বলছে একজন টাকা দিতে এসে মুখে গালে এখানে দুটো দাড়ি, লম্বা পাতলা, একে কি কেউ ভয় পাবে কোন কালে? কোসমিন কালে। একে ডাকাত দলের যোগ্য, পাতলা শরীর, রোগা পাতলা, একে দেখে তো কেউ ভয় পাবে না। তারপরে
ঘুম আর আসতে যায় না। কার ঘুম আসতে চায় না? কার ঘুম? সখীর মায়ের। রোজ রাতে এই অবস্থা, মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে তার কোনো কালে ঘুম হয় না শীতের দিনে। ঠিক, একটু বলি, শীতের দিনে দেখবে আমরা অনেকে কম্বল মানে অন্তত পক্ষে আমরা লেপ নিয়ে বা কম্বল নিয়ে অনেক সময় ঘুমাই। অনেকে দেখবে যে পুরোটাকে ঢেকে ঘুমিয়ে যায়। আজকে এরকম অনেকে আছে, হ্যাঁ, পুরোটাকে ঢেকে ঘুমিয়ে যায়। আমার অবাক লাগে যে ওরা অক্সিজেন কোনটা দিয়ে পায়, হ্যাঁ। আর আমরা অনেক সময় চেষ্টা করি যে পুরোটাকে ঢেকে ঘুমিয়ে যায়, তো না না, আর হয় দম বন্ধ হয়ে যাচ্ছে। আর অনেকে পুরোটা, কারা কারা এরকম করো বলো তো? অনেকে আছে, হ্যাঁ, পুরোটাকে ঢেকে ঘুমিয়ে যায়, অনেকে পারে, হ্যাঁ। তারপরে একবার শোকে একটু আর পড়ে নি, একবার চোখে কোথা থেকে রাত দুপুরে ফিরে এসে ভালো গল্প শোনো না, লাইন বা লাইন যদি শুনতে পারো, মানেগুলো বুঝতে পারো, তাহলে একেবারে সব প্রশ্নের উত্তর দিতে পারবে। এই জন্য শুনতে হবে। একবার সখী কোথা থেকে রাত দুপুরে ফিরে এসে টোকার সারা না পেয়ে কি মার মেরেছিল মাকে। দেখছো, সখী আবার খারাপ ছিল। একবার সখী ফিরে এসে টোকার দেওয়ার শব্দ হয়েছে, মা বুঝতে পারেনি, উঠতে দেরি হয়েছিল, মাকে গিয়ে মেরেছিল। আবার কত শয়তান ছিল, বুঝলে? বলে দিয়েছিল যে ফের যদি কোনোদিন নাক মুখ থেকে শুতে দেখি তাহলে তুমি করে ফেলে দেবো। বাপের বেটা তাই মেজাজ খুন করা। হ্যাঁ, বাপের বেটা তাই মেজাজ, বলছে ওর বাপও এরকম ছিল আর এরও মেজাজ খুব কড়া। হ্যাঁ, একদিন উঠতে দেরি হলো বলে বলছে তোকে খুন করে দেবো এবার। হ্যাঁ, ছেলে তো মানে এর মানে এ নয় যে খুন করে দিয়েছিল, এটা ভালোবাসা। আবার রাগে তো কম্বল মুড়ি দিয়ে নাক ডাকিয়ে ঘুমনেও একটা বকুনি দেবার লোক পর্যন্ত নেই বাড়ি। ঠিক, গেল 5-6 বছরের মধ্যে। এই কম দুঃখের কথা। ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্য নাক মুখ দিতে সৈনিক 5 বছরের মধ্যে। ঠিক, বাইরে নোনা একটা গাছপালার শুকনো পাতার উপর একটা একটি খড়খড় করে শব্দ, গন্ধ গোবর কিংবা সিয়ারটেল হবে বোধহয়। কি খেতে যে এরা আসে। গন্ধ গোকুল মানে বিড়াল জাতীয় কোনো প্রাণী হবে বোধহয়, বা শিয়াল টিয়াল হবে, একটা আওয়াজ আসছে। কি খেতে যে এরা আসে বোঝা যায়। পুরো হয়ে শীত বেড়েছে। আগে একটা কোম্পানি কেমন বিক্রি চলে যেত। আগে একটা কম্বল ছিল তার বাড়িতে, ওতেই চলে যেত। এই কম্বলখানা হয়েছে অনেক কালের পুরনো। এর আগের বার সখী জেল থেকে এনেছিল। সে কি আজকের কথা? সে কি আজকের কথা? কি আজকের কথা? সখী একটা কম্বল কি এনেছিল? জেল থেকে নিয়ে এসেছিল। কম্বলখানার বয়স ক বছর হবে তার হিসাব করতে গিয়ে বাধা পড়ে। টকটক করে টোকা পড়ার মতো শব্দ যেন কানে হলো। টকটক করে কি হলো? টোকা পড়ার শব্দ দরজায় হচ্ছে। টিকটিকি ডাক বোধহয়। মা ভাবছে বোধহয় টিকটিকি ফিকটিকি আওয়াজ ফাওয়াজ করছে। হাতি পাকে করলে ব্যাঙেও লাথি মারে। টিকটিকিতে শুধু খুনসুরি আরম্ভ করেছে মজা দেখবার জন্য। পরে টকটক করে আবার দরজায় দুটো টোকা পড়লো। না, তাহলে টিকটিকি না তো, আওয়াজটা কনকনে। টিনের কপাটের উপর বলছে কি ব্যাপার, 2 টাকার শব্দ হলো, তাহলে কেউ আছে নাকি? বুড়ি উঠে বসে যায়, তার মনে একটা সন্দেহ জাগে, কি ব্যাপার এত রাতে আওয়াজ? ঘর গরম রাখার জন্য সে আগুন করেছিল মেঝেতে। সেটা কখন নিভে গিয়েছে, কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারকে আরো জমাট করে তুলেছে। এতদিনে কি তাহলে দলের হতভাগা করে মনে পড়েছে সৌফির মায়ের কথা? আবার দরজায় দুটো টোকা বলছে দরজার টোকা পড়া শব্দ। দলের লোক কি কটোকা বলো তো? 2 পরে আরেকটা। তাহলে কি এতবার মনে পড়েছে? কিন্তু আরেকটা টোকা পড়া শব্দ যখন হবে তখন কি ভাববে? মা কিন্তু বিশ্বাস করতেই পারেনি, কারণ 5 বছর থেকে জেলে আছে, ছাড়া পাবার কোনো নামই ছিল না। পরে আর সন্দেহ নেই, অনেকদিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মনের মধ্যে একটু উত্তেজনা এনেছিল। ঠিক, তবু বলা যায় না কে না কে। সখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে ঠিক, বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করছে। লোকটাও বোধহয় কপাটের ফাঁক দিয়ে ভিতরে দেখবার চেষ্টা করছে। বাইরেও গুরুগুরু অন্ধকার, কিছু দেখা যায় না। বিড়ির গন্ধ নাকে আসছে। আবার টোকা পড়লো দুটো, এবার একেবারে কানের কাছে। এই টোকা পড়বার কথা ছিল না। অবাক কাণ্ড, তাহলে তো লোকটা টাকা দিতে আসেন। পুলিশের লোক তো নয়তো, টোকা মারবার নিয়ম কানুন কোনো হয়তো ভালো জানে না। সখীর ছাড়া পাবার জেল এখনো বহু দেরি। মা বলছে সখীর ছাড়া পাবার জেল থেকে এখনো বহু দেরি। নিশ্চয় পুলিশের লোক, তবে তুমি যেই হোক টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেবো, তারপর অন্য কথা বলতে হবে সাবধানে। দলের কারো নাম আমার মুখ দিয়ে বেরিয়ে না পড়ে অজান্তে। হঠাৎ মনে পড়লো মূর্খ করবার আগে 10 বার নিঃশ্বাস ফেলবার। হ্যাঁ, সখী বলেছিল মা তাড়াহুড়ো করে কখনো দরজা খুলতে যাবি না, কি করতে হবে? 10 বার নিঃশ্বাস ফেলবার সময়টা নেবে, তারপরে যাবে। মানসিক উত্তেজনায় নিঃশ্বাস পড়ছেই না, তা গুনবে। বুঝলে, মানসিক এত মনের মধ্যে চাপ, নিঃশ্বাসই পড়ছে না, তো কি আর করবো ভয়ে। বুকের মধ্যে ধড়াস পড়ছে। বুড়ি তাড়াতাড়ি 10 বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল। কে বলছে? কে?
দরজা খুলে সম্মুখে এক লম্বা চওড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছমছম করে। দরজা একেবারে গুটগুটে অন্ধকার। ঢুকি কি করে? কে? সখী, ও মা তুই? আমি ভাবি কে না কে। সখী মা বলছে ও মা তুই? আমি ভাবছি কে না কে এতক্ষণ থেকে। বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে। এই ছেলে বুড়ো হয়েও সে একই রকম থেকে গেল। জেল থেকে ছাড়া পেয়ে ফিরেছে। দুধ থেকে পাড়া থেকে ঢুকতে পারতো বাড়ি করার দরজায় দৌড় মেরে মার সঙ্গে সুসুর হচ্ছিল। খুনসুরি মানে একটু হাসি ঠাট্টা হচ্ছিল আমার সঙ্গে। এই আনন্দ তার রাখবার যায়। আমি বলেছি না এ আনন্দ রাখার জায়গা নেই। বুড়ি এত খুশি হয়েছে, মা খুশি হবে না কেন? ছেলে বাড়ি ফিরেছে। লাট সাহেব জেল দেখতে গেছিল। লাট সাহেব জেল দেখতে গেছিল। আমি আমার পাশ দেখে খুশি হয়ে ছেড়ে দিলাম, হুকুম দিয়ে দিল। তবে মনে রাখবে, জেলে যদি কেউ ভালো ব্যবহার করে তাহলে তার যদি 12 বছরের সাজা হয়, শাস্তি হয়, সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয় ভালো কাজ দেখে। জানো তো এটা? 12 বছরের সাজাটা কি করলো? 8 বছরে ছেড়ে দিল। কারণ জেলের মধ্যে ব্যবহারটা এতটাই ভালো করতে হয়। খুশি আর কি। এই জমাদার সাহেবকে টাকা খাইয়েছিল, সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে, তাই বেশি রেমিশন পেয়ে গেলাম। তাই বেশি রেমিশন পেয়ে গেলাম। রেমিশন মানে জেল থেকে ছাড়, রেমিশন মানে ছাড় পেয়ে গেলাম। আচ্ছা, টুকুপিটা জানতো আগে, তারপর সব কথা বলল। দরকারে চাইতো জোরে কথাগুলো বললো সত্যি, যাতে ঘরে অন্য সকালে শুনতে পারে। তারপর মাকে কেরোসিন তেলে টেমিটাকে খুঁজতে সাহায্য করার জন্য দেশটার গাড়ি জেলে। টেমিটা বুঝো? আমরা বলি না যে ওই একটা পাত্রতে করে কেরোসিন তেল রাখে, পাত্রটা কই? বাটিটা বা যে জায়গায় রাখে ওটাকে টেমিটা। দেশটার গাড়ি জেলে তুলে ধরে। পুরী এতক্ষণে আলোত মুখ দেখতে পেল ছেলে। এতক্ষণে যখন আলোটা জ্বললো, প্রদীপের আলোটা জ্বললো, তারপরে দেখতে পেল সৌখীর মুখটা। চুলে বেশ বাঘ ধরেছে এবার, তাই বাপের মুখে আদর ধরা পড়েছে ছেলের মুখে। হ্যাঁ, তারপরে রোগা রোগা লাগছে যেন। সখীটার তো বাপের মধ্যে জেলে গেলে শরীর ভালো হয়। হ্যাঁ, বলছে ওর বাপের মতো জেলে গেলে আবার এর শরীর ভালো হয়, কিন্তু এবার এরকম কেন হলো? তবে এবার এমন কেন? ছেলের চোখের চাউনি দূরের ঘরের দূর দেওয়ার পর্যন্ত কি যেন খুঁজছে। কাদের খুঁজছে সে কথা আর বুড়িকে বুঝিয়ে বলে দিতে হবে না। হ্যাঁ রে, জেনে তোর অসুখ বিসুখ করেছিল নাকি? কে বলছে কাকে? ঠিক। সখী এ প্রশ্ন কানে তুলতে চায় না। জিজ্ঞাসা করে, এদের কাউকে দেখছি না? সখী বলছে এদের কাউকে দেখছি না। কাদের? সখীর বউ বাচ্চা। ঠিক, প্রসঙ্গ ঠিক রাখো, তবে বুঝতে পারবে। পরে প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ে বসে জানা কথা যে জিজ্ঞাসা করতো, তবু বউ বাপের বাড়ি গিয়েছে, হঠাৎ বাপের বাড়ি, এতদিন পর বাড়ি ফিরেছে ছেলে, এখনো সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চায় না। এখন যদি বলি যে দেখ সখী, তোর বউ বাচ্চাকে আমি বাড়ির তোর শ্বশুর বাড়িতে বা ওদের বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, কেন জানিস? দলের লোক এরা টাকা পয়সা দিত না রে। তখন সখী সঙ্গে সঙ্গে একটা দাও বের করে হয়তো বেরিয়ে যাবে, চল ওকে মারবো। সেই জন্য মেজাজটাকে যাতে না চটে যায়, আবার সখী জেলে না যায়, সেই জন্য মা এগুলো বলছে। মনদের রাগ শুনে এখনো হয়তো শুনবে রাগের মাথায় দলের লোকেদের সঙ্গে বোঝাপড়া করতে। ঠিক। নাতিয়া বউয়ের শরীর খারাপের কথাও এখনো বলে কাজে না। ছেলে ছেলে করে মনে সখী। আগে বউটা ছেলে পেলে হয়নি, এ বউয়ের ওই একটু তো টিমটিম করছে। টিম টিম করছে মানে মিট করছে, একবারে হালকা পাতলা শরীর। তার শরীর খারাপের কথা শুনলে হয়তো সখী এখানে আর একদিনও থাকবে না। এতদিন পর এলো, একদিনও কাছে রাখতে পারবো না। খেয়ে খেয়ে দিয়ে জিরিয়ে সুস্থির হয়ে থাকুক একাদিন, তারপর সব কথা আস্তে আস্তে হ্যাঁ, সখী একটু রেস্ট নিক, আরাম করুক, 2-1 দিন যাক, তারপরে আস্তে আস্তে তার বউ বাচ্চার কথা বলবো, ডাকাত দলরা কি ব্যবহার করছে এটা বলবো, আস্তে আস্তে বলবো। এখন বললে পারে ওর মনটা খারাপ হয়ে যাবে, এখনই ছুটবে ও। কেন মেয়েদের কি মা বাপকে দেখতে ইচ্ছে করে না একবারও? না না, তাই কি বলছি না, অপ্রতিভের চেয়ে কথা চলছে বেশি সত্যি। অপ্রতিভ মানে অপ্রস্তুত ছিল, চলে গেল এরকম। তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গেছে। তার বাড়ি ফেরার আনন্দ অর্ধেক হয়ে গেছে। কার? সৌখীর। তারপরে আরেকটু পড়বো। ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে দিকে বসে বসে। ছেলে কেমন করে গল্প করা মায়ের সঙ্গে, তাই শুনবার জন্য টোকা মারবার আগে দরজায় কান থেকে কতক্ষণ দাঁড়িয়েছিল। ভেবেছিল রাত 9টার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমোবে না। সে মনে মনে ঠিক করে ফেলে যে আগে সে শ্বশুর বাড়ি, সে বউ ছেলেকে যাবে, বউ শ্বশুর বাড়ি, বউ ছেলেকে নিয়ে আসবে। এই কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না, নইলে মা আবার ভাববে যে নতুন বউ সে ছেলেকে পর করে নিয়েছে। মা কত কি বলে চলেছে, এতক্ষণ শেষের কথাটা কানে এলো। নে হাত মুখ ধুই। না না, আমি খেয়ে এসেছি। এই রাত কে বলছে নে হাত মুখ ধুয়ে নে? কে বলছে? মা। এই রাত করে না না, আমি খেয়ে এসেছি।
এই রাগ করে আর তোকে রাখতে বসতে হবে না। না রাখছে কে? কই মুড়ি আছে? কে রে? তুই যে কত খেয়ে এসেছিস সে আর আমি জানি না। ব্যবসা করে কই মুড়ি শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজর গেল মায়ের গায়ের ছেঁড়া কম্বলখানার দিকে। ও খান ওখান আমাকে যে আপত্তি থেকে সৌখী নিজের গায়ে নতুন কম্বলখানা মায়ের গায়ে জড়িয়ে দিল। নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়ে গরিব ঘুমোতে চায় না। মা কিছুতেই গরম হয় না। রাত্রে দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠছে। তার মাথাটা গরম হয়ে গেল, কি করব কি করব। চৌকির নাক ডাকানে একই শব্দ কানে আসছে। এতদিন পর ছেলে বাড়ি এলো, কোথায় নিশ্চিন্ত হবে তা নয়, চৌকিতে কি খেতে দেবে কাল সকালে এই যে মস্ত ভাবনা। এই হচ্ছে বুড়ির মস্ত ভাবনা, এটা বড় একটা ভাবনা হয়ে গেল। কালকে সকালে উঠে ছেলেকে কি খেতে দেব। আজকে রাতটা না হয় বিক্রির খৈমুড়ি দিয়ে কোনো রকমে চলে গেল। যদি বলতে দুটো ভাত খেয়ে ইচ্ছে করছে তাহলে আর উপায় ছিল না। চোখে যদি বলতো একটু ভাত করে দাও না, তখনই আর উপায় ছিল না, বাড়িতে তো চাল নেই। সব কথা না বলে আলু খিচুড়ি খেতে কি ভালো না বাসে। আলু চচ্চড়ি মানে আলুর তরকারি। গতকাল রাতে জেলে খেতে পাইনি। আলু চাল সরষের তেল সবই কিনতে হবে। অত পয়সা পাবো কোথায়? করে ওঠে কি ছেলেকে বলা যায় যে আগে পয়সা জোগাড় করে আন তবে রেঁধে দেবো? সখীকে সকালে উঠে বলবো আগে পয়সা আন তারপরে রেঁধে দেবো? বাচ্চাদের ঘড়িতে দুটো বাজে, ভেবে কোন কেনাটা পাওয়া যায় না। ঠিক এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, পরের দিন গল্পটা শেষ হবে। যে গল্পটা বললাম, গল্পটা কি বুঝতে পেরেছো? ভালো গল্প তো। এই গল্পটিকে পরের দিন আমরা লাইন বা লাইন খুঁটিয়ে শেষ করব। তোমাদের বলবো কোন জায়গায় অসুবিধে, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে আবার যাব। ঠিক আছে?